নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। দুপুর 2টোয় খবর দিনভর নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, ফের গাড়িতে উদ্ধার রাশি রাশি টাকা। আলিপুরদুয়ারের পর এবার নিউ টাউনে অ্যাপ ক্যাব থেকে উদ্ধার 25 লক্ষ টাকা। সিটি সেন্টার 2 এর কাছে গাড়িতে উদ্ধার টাকা এবং 25 লক্ষ টাকা সহ গ্রেফতার গুজরাটের বাসিন্দা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। এখনো পর্যন্ত পুলিশ কি বলছে? কে এই গুজরাটের বাসিন্দা, তার কি পরিচয়, কেনই বা এত টাকা নিয়ে কোথায় যাচ্ছিল সে? ভোটের আগে যে বিপুল টাকা উদ্ধার কিন্তু পুলিশের পক্ষ ইতিমধ্যেই গোটা বিষয় খতিয়ে দেখছে। সুরেশ ঠাকুর ইতিমধ্যেই গুজরাটের যে ভিন রাজ্যের বাসিন্দা, তার কাছ থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার করা সম্ভব হচ্ছে। এটা কিন্তু গতকাল যখন অ্যাপ ট্র্যাক করে যখন আসছিল, নাকা চেকিং চলছিল, পুলিশের কাছে আগে খবর থাকে। বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ, অন্যদিকে ইকোপার্ক থানার পুলিশ, তারা যৌথভাবেই নাকা চেকিং এ আগে থেকে অপেক্ষা করে। এরপরেই লক্ষ্য করা যায় যে এই অ্যাপ ক্যাব গাড়িটি যখন নাকা চেকিং এ আটকায়, সেই সময় দেখা যায় গাড়ির ডিকির মধ্যে প্রায় 25 লক্ষ টাকা কিন্তু ক্যাশ রয়েছে এবং সেই টাকা কিন্তু একেবারে কোথায় যাচ্ছিল, বড়বাজার এলাকা থেকে টাকাটা নিয়ে আসা হচ্ছিল নিউ টাউন এবং বিধাননগর সংলগ্ন এলাকায় এক ব্যক্তির কাছে দেওয়ার কথা ছিল বলে এমনটাই এই সুরেশ ঠাকুর তিনি জানিয়েছেন। তিনি ভিন রাজ্যের বাসিন্দা, গুজরাটের বাসিন্দা এবং কার কাছে টাকা পৌঁছাচ্ছিল এই গোটা বিষয়গুলো ইতিমধ্যে ধোঁয়াশার মধ্যে রয়েছে। শুধু জানাচ্ছে বড়বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে আসা হচ্ছিল বিধাননগর এলাকায় এবং আগে থেকে খবর থাকার কারণেই কিন্তু পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সুরেশ ঠাকুর ভিন রাজ্যের গুজরাটের বাসিন্দা। এই যে গোটা ঘটনা, ভোটের আগে এই বিপুল পরিমাণ যে টাকা উদ্ধার, এই টাকা রাজনৈতিক খাতে নিয়ে যাওয়া হচ্ছিল কিনা, এই যাবতীয় বিষয় ধৃত ব্যক্তিকে আজ আদালতে পেশ করেছে এবং হেফাজতে নেওয়া হয়েছে। গোটা ঘটনা পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হয়েছে। পুলিশের কাছে আগে থেকে খবর, যে কারণেই কিন্তু ইতিমধ্যেই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। সুরেশ নায়েক ইতিমধ্যেই, এই ব্যক্তির নাম সুরেশ ঠাকুর এবং এই ব্যক্তি ইতিমধ্যে গুজরাট এলাকার বাসিন্দা এমনটা জানতে পারা যাচ্ছে এবং এই বিপুল পরিমাণ টাকা তিনি কেন নিয়ে যাচ্ছেন, এই যাবতীয় বিষয় ইতিমধ্যে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ তারা খতিয়ে দেখছে। সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। তবে এর আগে বুধবার আলিপুরদুয়ারে আটকন অসমের দম্পতি এবং তখনও বিপুল টাকা উদ্ধার হয়েছিল তাদের থেকে। আর তারপর আজ ফের গাড়িতে উদ্ধার রাশি রাশি টাকা। আলিপুরদুয়ারের পর এবার নিউ টাউনে অ্যাপ ক্যাব থেকে উদ্ধার 25 লক্ষ টাকা। 18ই মার্চ বারুইপুর থেকে উদ্ধার হয়েছিল বিপুল টাকা। সেই ছবি দেখাচ্ছি। 18ই মার্চ বারুইপুর থেকে বাইক থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ টাকা। খড়গপুরে আবার উত্তেজনা, রাস্তায় পাঁচিল ঘিরে খড়গপুরে উত্তেজনা। অফিসার্স ক্লাবের পাশে রাস্তায় পাঁচিল রেলের, শাবল হাতুড়ি দিয়ে পাঁচিল ভাঙার চেষ্টা বিজেপির। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শঙ্কর। শঙ্কর, ঠিক কি ঘটনা, কেন এই উত্তেজনা? দেখো, কদিন আগেই এই মে মাসে নাকি এই রাস্তা যখন বন্ধ করে দিতে চাইছিল রেল, তখন তৃণমূল এসে জোর করে এই রাস্তা খুলতে গেছিল। তখনই খণ্ডযুদ্ধ বেঁধেছিল আরপিএফ এর সঙ্গে। এরপরেই এই রাস্তাটাকে বন্ধ করে দেয় এডিআরএম। এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পরেই গতকাল এডিআরএম এর এইখান থেকে ট্রান্সফার হয়ে যায়। এরপরেই দেখা যায় যে আজ সকালবেলা যখন দিলীপ ঘোষ চা চর্চাতে গেছিলেন, তখনই বিজেপি কর্মী সমর্থকরা সেখান থেকে বেরিয়ে এসে একেবারে হাতে শাবল হাতুড়ি নিয়ে সেই রাস্তা ভেঙে দেয়। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মানুষের চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, ঘুরপথে যেতে হচ্ছে মানুষদেরকে। সেই জন্য এই রাস্তা ভেঙে দেয় বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি যখন এই রাস্তা ভাঙছিল, তখন আরপিএফ সেখানে এসে বাধা দেয়। আরপিএফরা হাত জোর করে রিকোয়েস্ট করে বিজেপি কর্মীদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপরেই আসরে নামে তৃণমূলের অভিযোগ, যখন তৃণমূল আটকাতে যায় তাদেরকে আরপিএফ লাঠিচার্জ করে। কিন্তু যখন বিজেপি কর্মী সমর্থকরা সেইখানে গিয়ে ভাঙচুর করেছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবে না রেল, তা নিয়ে সরব হয়েছে। অন্যদিকে এই এডিআরএম যেতে আজকে দেখা গেল ভোট প্রচারে গিয়ে দিলীপ ঘোষ নিজেই সরব হয়েছেন। তিনি এই যে এডিআরএম মনীষা গোয়েল যাওয়ার পরেই তিনি ক্ষোভ প্রকাশ করেন যে এই ডিআরএম থাকাকালীন শহরে একাধিক রাস্তা বন্ধ করে দিয়েছিল, যার ফলে সাধারণ মানুষের কষ্ট হতে হয়েছে। যদিও দিলীপ ঘোষকে বারবার এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি এই সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাইছেন না। বেশ, ধন্যবাদ শঙ্কর। রাস্তায় পাঁচিল ঘিরে খড়গপুরে উত্তেজনা। অফিসার্স ক্লাবের পাশে রাস্তায় পাঁচিল রেলের, শাবল হাতুড়ি দিয়ে পাঁচিল ভাঙার চেষ্টা বিজেপির। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে আরপিএফ এর বচসা। সদ্য বদলি হওয়া এডিআরএম এর বিরুদ্ধে রাস্তায় পাঁচিলের অভিযোগ। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের নিশানায় বদলি হওয়া এডিআরএম।
একজন মহিলা এসেছিলেন এডিআরএম টিএমসির সঙ্গে বন্ধুত্ব করে সব কাজ আটকাচ্ছিলেন, সব রাস্তা বন্ধ করে দিচ্ছিলেন, রেলের অফিসারদের চমকাচ্ছিলেন, আরপিএফ কে চমকাচ্ছিলেন, সাধারণ মানুষ ব্যবসায়ী ফুচকাওয়ালাকে চমকাচ্ছে, তোকে তুলে দেবো। বাবা তাকে চমকাচ্ছ, এত বড় নেতা, কালকে তাকে আমরা সরিয়ে দিয়েছি, বাড়ি পাঠিয়ে দিয়েছি। সেরকম সে বাংলা সরকারের অফিসার হোক আর রেলের হোক, খড়গপুরের মানুষের জীবনকে যে অশান্ত করবে তাকে আমরা শান্তিতে থাকি। প্রথম যে ওয়াল দেওয়া হয়েছিল ওইটা ভেঙে দিয়েছি, এইটা আমরা ভাঙছিলাম। এখন রেলের বড় আধিকারির সঙ্গে আমাদের কথা হয়েছে, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এর মধ্যে কিছু রেলের জিনিস আছে, ভাইটাল জিনিস, ওনারা বলেন কি এটা আমরা সরিয়ে দেব, সরিয়ে সোমবার এই রাস্তাটা ওনারা ক্লিয়ার করবেন। আর সোমবার এই রাস্তা ক্লিয়ার না হলে এই যে বাড়ি দেখছেন আপনারা, এটা আমরা নিজে হাতে ভাঙবো। রেলের বিরুদ্ধে সরব স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আগেই রাস্তার পাঁচিল ভাঙতে গিয়ে তৃণমূল রেলের বিবাদের জেরে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে রেলের এফআইআর। আজ সেই রাস্তার পাঁচিল ভাঙতে যায় বিজেপিও। বিজেপির বিরুদ্ধে কেন নিষ্ক্রিয় বলে রেলকে প্রশ্ন তৃণমূলের। आरपीएफ को और बोलना चाहता हूँ, रेल को आपको बोलना चाहता हूँ कि इस समय आप कहाँ पर है, अभी कहाँ पर सोए हैं आप लोगों। अगर आप ये जो गलती आज कर रहे हैं, ये आप गलती किसको दिखा रहे हैं? ये जो करना था, सब नाटक कर रहा है, सब का सब नाटक कर रहा है। और आज ऐसा छोटा सा रास्ता जिसको रेल ने बंद कर दिया था, जिसे हमने खोला था, जिसके लिए हमने केस खाया था, रेल डेवलप कर रहा है, इसके लिए हम लोग इस बीच में नहीं आएंगे। आज दिलीप घोष के लोग फिर आके क्यों तोड़ रहे हैं भाई? जब तक आप इशारा नहीं करोगे लोग आपका तोड़ेगा, क्योंकि आप ही का लोग है, आप ही का लोग जाके सब रास्ता तोड़ रहा है, ये सब पब्लिक को गुमराह कर रहा है। এবার মহিষাদলের ছবি দেখাবো। মহিষাদল থানায় ঢুকে পুলিশকে ধমক শুভেন্দুর। পুলিশের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলছেন শুভেন্দু অধিকারী। দেখুন সেই ছবি। প্রার্থী নন্দীগ্রাম ভবানীপুরের এবং বিরোধী দলের পীযূষ মণ্ডল ওসিকে বলবেন যে শুভেন্দু অধিকারী এসেছিল বিজেপির প্রার্থী নন্দীগ্রাম ভবানীপুরের এবং বিরোধী দলের। যেদিন ভারতীয় জনতা পার্টির প্রথম লিস্ট বেরোয়, এখানকার বিশিষ্ট নেতা জেলার নেতা বিশ্বনাথ ব্যানার্জিকে দল মনোনয়ন দেয়। উনি হোয়াটসঅ্যাপ কল করে উনি এবং আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে দিয়েছিলেন। আমাদের কাছে কমপ্লিট রেকর্ডটা আছে। আফটার এমসিসি এগুলো পুলিশের কাজ নয়। এই সেম অভিযোগ তমলুকের এসডিপিও নন্দীগ্রামের আইসির বিরুদ্ধে আছে। আমি সতর্ক করে দিয়ে গেলাম। আপনি বলবেন আমার কাছে বিশ্বনাথ ব্যানার্জি সব রেকর্ডিং করে আমাকে দিয়েছে। এটা পুলিশের কাজ নয়। বেতন তৃণমূল দেয় না, ট্যাক্সের টাকায় বেতন পান, অশোক স্তম্ভ লাগানো আছে। বিএনএস অনুযায়ী ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী কাজ করতে বলবেন। উনি নিজে থাকলে আমি বলে যেতাম। আমি অন রেকর্ড সিসিটিভির সামনে ডিউটি অফিসারকে খুব পোলাইটলি এবং জেন্টলি বলে গেলাম, এটা পুলিশের কাজ নয়। পার্টি অফিস বানাবেন পরে, 4 তারিখের পরে, তার আগে না। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, ঠিক কি ঘটনা, কেন থানায় গেলেন শুভেন্দু অধিকারী? দেখো, শুভেন্দু পুরো থানায় ঢুকলেন এবং যে ছবি দেখাচ্ছি আমরা সেই ছবিতেই দেখা যাবে শুভেন্দু থানায় শুধু ঢুকেননি, একই সঙ্গে রীতিমতো পুলিশকে শাসালেন। এবং তিনি যে অভিযোগ করছেন সেই অভিযোগ কিন্তু মূলত বলছেন যে নির্বাচন বিধি ভেঙে মহিষাদল থানার ওসি একজন রাজনৈতিক নেতা, তার দলে যিনি বিস্ফোরিত ছিলেন বিশ্বনাথ ব্যানার্জিকে ফোন করেছিলেন। এই যে নির্বাচন বিধি চালুর পরেও অনিন্দিতা এই সেই ফোনটা নির্বাচন বিধি কে ভঙ্গ করেছে এমন অভিযোগ তুলে হঠাৎ বিরোধী দলনেতা থানায় ঢোকেন। আবার বলে যে ছবি এক্সক্লুসিভ দেখাচ্ছি সেই ছবিতে দেখতে পাবে, থানায় ঢুকেই কিন্তু সামনে থাকা পুলিশ কর্মীদেরকে প্রথমে বলেন তোমাদের ওসি কোথায়, দেখতে না পেয়ে রীতিমতো ক্ষোভ জানাতে থাকেন এবং বলা যায় হুমকি হুঁশিয়ারি দিতে থাকেন। দিয়ে তিনি বলেন একেবারে যে নিয়ম ভঙ্গ করা হয়েছে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং অভিযোগ জানানো হবে। এই যে বিষয়টি সবটাই কিন্তু একেবারে দেখা গেল যে তিনি রীতিমতো মহিষাদল থানায় ঢুকে এসব করলেন এবং এসেছিলেন দলের নেতার বাড়িতে কোন এক কর্মসূচি নিয়ে। সুজিত, এই ওসির বিরুদ্ধে এক্স্যাক্টলি কি অভিযোগ করছেন শুভেন্দু? তিনি বলছেন যে নির্বাচন বিধি চালুর পরেও তার কাছে স্ক্রিনশট আছে, একজন বিজেপি নেতাকে ফোন করে তিনি রাজনৈতিক কথাবার্তা বলেছেন। এই যে কথা সেটা কিন্তু তিনি একেবারে হুমকি হুঁশিয়ারি সুরেই একেবারে মহিষাদল থানার ভেতরে ঢুকে
যেসব পুলিশ কর্মী অফিসার ছিলেন তাদেরকে রীতিমতো একেবারে শাসানি দিয়ে তিনি কিন্তু বলতে থাকেন যে ছবি আমরা এক্সক্লুসিভলি অনিন্দিত দেখাচ্ছি, সেই ছবিতেই পরিষ্কার হয়ে যাবে তিনি কিন্তু সুজিত, রীতিমতো সেই রাজনৈতিক বক্তব্যটা কি? বক্তব্য অফার করার কথা তিনি বলেছেন যে একজন পুলিশ অফিসার কখনোই একজন রাজনৈতিক নেতাকে ফোন করে রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার কথা বলতে পারেন না। এই যে কথা, সেই কথাটা তিনি এবং তিনি যে কথাটা তিনি অফার করছিলেন, যে দলে প্রবেশ করার কথাই বলছিলেন এবং সেই দলে প্রবেশ করার কথা বলার মধ্যে দিয়ে কিন্তু যে ওসি নিয়ম ভেঙেছেন সেটাই বলতে চেয়েছেন। বেশ, ধন্যবাদ সুজিত। পুলিশ কমপ্লিটলি নিরপেক্ষ হয়ে যান, কেউ বাঁচাতে পারবে না। আমরা এবারের নির্বাচন অন্যভাবে করব, পরিষ্কার করতে সতর্ককরণ করে গেলাম। এগুলো সব ভদ্র হয়ে যান, ভদ্র হয়ে যান, নইলে আইন মানতে বাধ্য করব, যা দরকার তাই করব। ইলেকশন কমিশনকে বাধ্য করাবো এমসিসি অনুযায়ী কাজ করতে, পুলিশকে বাধ্য করাবো নিরপেক্ষ হতে। এগুলো পার্টি অফিস নয়। এবার ভবানীপুরের স্লোগান, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। প্রতিপক্ষের প্রচারে গুরুত্ব নয়, ডোর টু ডোর প্রচারে জোর। রণকৌশল বৈঠকে সিদ্ধান্ত তৃণমূলের। আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি 365 দিন কাজ করি। দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর। ভবানীপুরে নিজের অফিসে বৃহস্পতিবার রণকৌশল বৈঠক সারলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বৈঠকে ছিলেন সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, ফিরহাদ হাকিম এবং ভবানীপুরের একাধিক কাউন্সিলররা। তৃণমূল নেত্রীর নির্বাচনী কেন্দ্রে কিভাবে প্রচারে ঝড় তুলতে হবে সেটাই ছকে ফেলা হয়েছে এই বৈঠকে। ঠিক হয়েছে নয়া স্লোগান। এবার ভবানীপুরে তৃণমূলের স্লোগান, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে, এটাই মূল উদ্দেশ্য আমাদের। তৃণমূলের দুর্গ ভবানীপুর, সেখানে জোর দেওয়া হচ্ছে ডোর টু ডোর প্রচারে। এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবানীপুরের প্রতিটি বহুতলে এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হবে। প্রয়োজনে একই বাড়িতে একাধিকবার যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভা এবং মিছিল করবেন। 2021 সালে শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুর থেকে প্রার্থী করে তৃণমূল 28,719 ভোটে তিনি হারিয়ে দেন বিজেপির রুদ্রনীল ঘোষকে। 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন নন্দীগ্রাম থেকে। সেখানে বিজেপির টিকিটে যেতেন শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা থেকে যেতেন কাজল সিনহা। কয়েকদিন পরেই তাঁর মৃত্যু হয়। উপনির্বাচনে খড়দা থেকে প্রার্থী করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। আর ভবানীপুরে উপনির্বাচনে লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে হারান। 21-এ মমতা জেতেন 58,835 ভোটে। 24-এর লোকসভা ভোটে ভবানীপুরে তৃণমূল লিড নেয় 8,297 ভোটে। 28শে ফেব্রুয়ারি কমিশনের প্রথম ভোটার তালিকা অনুযায়ী ভবানীপুর কেন্দ্র থেকে বাদ গিয়েছে 47,129 জন ভোটারের নাম। In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhavanipur. Even there is a one vote. মুখ্যমন্ত্রীর কেন্দ্র, প্রতিপক্ষ বিরোধী দলনেতা, একে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। তাদের টার্গেট ভবানীপুরে জয়ের মার্জিন 21-এর থেকেও বাড়ানো। গোটা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি ভবানীপুরের ঘরের মেয়ে। আর এই ঘরের মেয়ে স্লোগানকে সামনে রেখেই বিধানসভা নির্বাচনের 2026-এ ভবানীপুর কেন্দ্রিক প্রচারে জোর দিতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে বুঝিয়ে দেওয়ার প্রচেষ্টা 2021-এর উপনির্বাচনে যে ব্যবধান বিরোধী প্রার্থীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেই 58,000 ভোটের ব্যবধানকে ছাপিয়ে গিয়ে যেন 60,000-এর বেশি ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে। সেই রণকৌশল নিয়েই তৃণমূল কংগ্রেস আগামী দিনে ভবানীপুর জুড়ে প্রচার করার সিদ্ধান্ত নিল। ক্যামেরা রাজীব সিং এর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার থেকে শুরু করে দিলেন প্রচার। প্রথম দিনেই সুর সপ্তমে।
হারাবো। হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। এই ভবানীপুরে এবার বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার থেকে শুরু করে দিলেন প্রচার। ভবানীপুরের চক্রবেড়িয়ায় প্রথম জনসংযোগ। সেখান থেকে বিজেপির অফিস। শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান বিজেপির কর্মী সমর্থকরা। বিলি করা হয় মিষ্টি। এরপর বিজেপির অফিসে কর্মী সভা, সেখান থেকে বেরিয়ে দেওয়াল লিখন। এরপর ফের জনসংযোগ। যারা দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত বলে তারা শুভেন্দু অধিকারীকে বহিরাগত বলবে, এটা স্বাভাবিক। আমার বাড়ির লোক স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ব্রিটিশের জেলে ছিলেন, লেট বিপিন অধিকারী। আমার সার্টিফিকেট এই ছিন্নমূল তোলামূলকে দিতে হবে না। হাঁটতে হাঁটতে এদিন ভবানীপুর থানাতেও যান শুভেন্দু অধিকারী। না, পুলিশকে মিসইউজ করবেন না, বলে গেলাম আমি, আমার কাছে রেকর্ড আছে। প্রেমজিৎ বিশ্বাসকে বলে গেলাম তৃণমূলের কথাই করবেন না। আর আমি ক্যান্ডিডেট ফ্রি মুভ করব, যেখানে অবস্ট্রাকশন করবেন গাড়ি ঘুরিয়ে। আমাকে আটকাতে পারবে না। আমি মমতা ব্যানার্জির পাশের বাড়িতে গিয়েও ক্যাম্পেইন করব। আমাকে কোনো বাড়ি বাদ থাকবে না। আমি প্রথম দিন যা পেয়ে গেছি, দেখুন ভোটার গণদেবতার প্রথম দিনই আমি আশীর্বাদ পেয়ে গেছি। দাদা, আপনি এমন কোনো ইম্পর্টেন্ট লোক নয় যে আপনাকে কেউ বাধা দেবে। গণতান্ত্রিক উপায়ে যে যে দল যে যে জায়গায় আছেন তারা থাকুন, তারা নিজেদের কাজ করুন, আমরা আমাদের কাজ করব। মানুষ শেষ কথা বলবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এবং আপনাকে বলি, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুর। নিউজ 18 বাংলা। পাহাড়ের 3 আসনে প্রার্থী বদলে দিল বিজেপি। টিকিট পেলেন না দার্জিলিং এর দুবারের বিধায়ক নীরজ জিম্বা। টিকিট দেওয়া হলো গোর্খা জনমুক্তি মোর্চার নেতাকে। কার্শিয়াং এবং কালিম্পংয়েও পদ্ম প্রার্থী বদল। পুরুলিয়ায় কুর্মীদের মন জয়ের চেষ্টা। জয়পুর কেন্দ্রে কুর্মী নেতা অজিত মাহাতোর ছেলেকে সমর্থন বিজেপির। পাহাড়ে 3টি বিধানসভা আসন, দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং। এই 3 কেন্দ্রেই প্রার্থী বদলে দিল বিজেপি। দার্জিলিং এর দুবারের বিধায়ক নীরজ জিম্বা, জিএনএলএফ এর নেতা, এবার তাঁকে টিকিট দেয়নি বিজেপি। দার্জিলিং এ বিজেপির টিকিটে লড়বেন নমন রায়, যিনি গোর্খা জনমুক্তি মোর্চার নেতা। राजनीति में कभी 2 कदम आगे 3 कदम पीछे लेना पड़ता है, क्योंकि हमारा एमएलए के ऊपर तो इलेक्टोरल अलायंस नहीं है, हमारा तो बीजेपी के साथ मुद्दा के ऊपर अलायंस है। तो 2 बार मेरे को तो टिकट दिया था, 2 बार जनता ने भी मेरे को विजय तुलाया था। तो ठीक है, इस बार नहीं दिया है तो दूसरे कोई और को दिया है। हाँ, गठबंधन जरूर रहेगा। 2021-এ কার্শিয়াংয়ে জেতেন বিজেপির বিষ্ণু প্রসাদ শর্মা। গত ফেব্রুয়ারিতে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। এবার কার্শিয়াংয়ে বিজেপি টিকিট দিয়েছে সোনাম লামাকে। কালিম্পংয়ে বিজেপি প্রার্থী করেছে ভরত ছেত্রীকে, যিনি ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক। পুরুলিয়ার জয়পুর থেকে বিজেপি সমর্থিত প্রার্থী বিশ্বজিৎ মাহাতো। পুরুলিয়ায় প্রায় 23% কুর্মী ভোট। এই কুর্মীদের মন পেতে তাদের নেতা অজিত মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতোকে সমর্থন করছে বিজেপি। বিশ্বজিৎ দাঁড়িয়েছেন জয়পুর কেন্দ্র থেকে। বিশ্বজিৎ মাহাতোর নানা মন্তব্যে বিতর্ক হয়েছে। অনেকের মতে এই কারণেই বিজেপি সরাসরি তাদের টিকিট না দিয়ে সমর্থন জানাচ্ছে।
আমি মানুষের জন্য কাজ করতে চাই, আমাকে সুযোগ করে দিয়েছে, ওই জন্য বিজেপি পার্টিকে অশেষ ধন্যবাদ। এটা দেশের সব থেকে বড় পার্টি, স্বাভাবিক এটা কাজে লাগবে। আমার জয়পুর বিধানসভায় আজ পর্যন্ত যেটা হয়নি, আমি সেই রেকর্ড ভোটে আজ জিতবো। এদিনের প্রকাশিত তালিকায় একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছেন, যেমন মানিকতলায় বিজেপি প্রার্থী তাপস রায়। কোনো লড়াই কঠিনও নয়, সহজও নয়, লড়াই এটা 14th ইলেকশন হবে আমার, সুতরাং মানুষের কাছে যাব সরকারের ব্যর্থতাকে নিয়ে। নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিং। তৃণমূল পার্টিটাই চলছে গুন্ডা আর পুলিশের ভরসা। নোয়াপাড়া মানুষ এইসব ধরনের লোককে পছন্দ করে না। 200% কনফিডেন্স ও লড়াইতে যে নেই, ও লড়াইতে মানে থাকার যোগ্যও নেই। সোনারপুর দক্ষিণে রূপা গঙ্গোপাধ্যায়। সোনারপুরে মানুষ আমাকে আন্দোলনেও দেখেছে। সোনারপুরে মানুষ, সোনারপুর মানে উত্তর দক্ষিণ বারুইপুর সব জায়গায় আমাকে মানুষ আন্দোলনে দেখেছে। সবাই খুব খুশি। আমার ধারণা আজকে যা পরিস্থিতি, তাতে মানুষ শুধু ভারতীয় জনতা পার্টিকেই চাইছে। কোচবিহারের মাথাভাঙায় নিশীথ প্রামাণিক, এগড়ায় দিব্যেন্দু অধিকারী। তরুণ রাজনীতির বিরুদ্ধে আমার লড়াই না, লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আমাদের নেতা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার গড়ার লক্ষ্যে দল আমাকে মনে করেছে। আমি সকলের কাছে আবেদন রাখবো, সবাই পদ্মায় ভোট দেবে। হিরণ চট্টোপাধ্যায়কে এবার খড়গপুর সদরে টিকিট দেয়নি বিজেপি, দিয়েছে দিলীপ ঘোষকে। হিরণকে টিকিট দেওয়া হয়েছে হাওড়ার শ্যামপুরে। আমি কোথা থেকে দাঁড়াচ্ছি সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। 4 মে 2026 পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, নরেন্দ্র মোদীজির সুশাসন প্রতিষ্ঠিত হবে। সেইটা আমাদের সবার লড়াই, সেটাই আমাদের সবার বড় চ্যালেঞ্জ। যাদবপুরে বিজেপির প্রার্থী টেলিভিশনের অভিনেতা সর্বরী মুখোপাধ্যায়। নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ারের ছবি দেখাবো। আলিপুরদুয়ারের জেলা নেতৃত্বকে আটকে পার্টি অফিসে তালা, দেখুন সেই ছবি। মন্ডল সভাপতিকে লক আপ করলাম। মোবাইলটা পিছাও না, তাহলে মোবাইল না জেলা নেতৃত্বের উপর এতটাই রাগ যে তাদের আটকে রেখেছেন বিজেপির কর্মীরা, তালা দিয়ে বিক্ষোভ। কিন্তু কেন? আমাদের সঙ্গে রাজকুমার রয়েছেন, প্রতিনিধি রাজকুমার, কেন এই বিক্ষোভ? দেখো অনিন্দিতা, মূলত আলিপুরদুয়ার বিধানসভায় যে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে, পরিতোষ দাসের নাম কিন্তু আলিপুরদুয়ার বিধানসভাতে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে। এই প্রার্থী বদলের দাবিতেই কিন্তু এই বিক্ষোভ হচ্ছে। সোমবার দিন প্রার্থী ঘোষণার পর থেকেই কিন্তু এই বিক্ষোভ শুরু হয়েছে। সেদিন জেলা কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে, তারপর থেকে লাগাতার বিক্ষোভ চলছে। এবং এই মুহূর্তে অনিন্দিতা আপডেট দিয়ে রাখি যে আলিপুরদুয়ার জেলা কার্যালয়ে, বিজেপির যে জেলা কার্যালয়ে, সেখানে ইতিমধ্যেই কিন্তু আলিপুরদুয়ারের যে সাংসদ বিজেপির মনোজ টিগ্গা, উনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন। তিনি বিক্ষোভকারীদের সাথে কথা বলছেন, এই বিক্ষোভ তুলে নেওয়ার জন্য তিনি আবেদন জানাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু সাংসদ মনোজ টিগ্গার সাথে বিক্ষোভকারীদের কিন্তু আলোচনা চলছে বিজেপির জেলা কার্যালয়ে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ। আলিপুরদুয়ার জেলার জেলা সভাপতি এবং রাজ্য নেতৃত্বদের বলা হয়েছিল সকাল থেকে আসার জন্য, তার জন্য অনির্দিষ্টকালের জন্য আজকে এই মনোজ টিগ্গার অফিস এবং ভারতীয় জনতা পার্টির অফিস টোটালটা বন্ধ। আমাদের সাথে যতক্ষণ না বসবে ওরা, আর মনোজ টিগ্গা এবং দীপক বর্মন কিসের ভয় এত কার্যকর্তাদের সাথে দেখা করার জন্য আসতে পারে না ওরা? অফিস সেক্রেটারি এবং জেলার এক্সিকিউটিভ মেম্বার অমর বাহাদুর ছেত্রী, তাদের দুজনকেও আমরা লক আপ করলাম। প্রচার চলছে, ভোটের প্রচার চলছে জোর কদমে। প্রচারে বড়নগরের তৃণমূল প্রার্থী, কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এলাকাবাসীর অভিযোগ শুনলেন সায়ন্তিকা, প্রচারের মাঝেই খেললেন ক্যারামও। প্রচারে বেরিয়ে সদ্যজাতকে কোলেও নিলেন প্রার্থী। অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার প্রতিশ্রুতি তৃণমূল প্রার্থী। অনেক বড় ব্যক্তি, তোকে 1 মাস টাইম দিলাম, শোন 1 মাসের মধ্যে বড় হয় তারপরে আমায় ভোট দে। ভোট প্রচারে তুফানগঞ্জের সিপিআইএম প্রার্থী, কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে ধনঞ্জয় রাভা। জয় নিয়ে আশাবাদী তুফানগঞ্জের সিপিআইএম প্রার্থী। বিপুল ভোটে জয়যুক্ত করুন বন্ধুগণ। আমরা ধনঞ্জয় রাভা বিধানসভায়। দুষ্কৃতীদের পুলিশের থেকে ছিনিয়ে মারধরের চেষ্টা।
দুষ্কৃতীদের আটকে রাখলেন গ্রামবাসীরাই। হাসনাবাদের বিশপুর এলাকায় ব্যাপক উত্তেজনা। যে ছবি দেখছেন, হাসনাবাদের বিশপুর এলাকায় ব্যাপক উত্তেজনার ছবি। দুষ্কৃতীদের পুলিশের থেকে ছিনিয়ে মারধরের চেষ্টা। দুষ্কৃতীদের আটকে রাখলেন গ্রামবাসীরাই। কিন্তু কি নিয়ে এই ঝামেলা, কি নিয়ে উত্তেজনা? আমাদের সঙ্গে অনুপম রয়েছেন, প্রতিনিধি অনুপম। হ্যাঁ দেখো, এই যে হিঙ্গল এই হাসনাবাদের যে বিশপুর এলাকা, সেখানে একটা গ্রামের যে পাড়ার ভেতরে যে রাস্তা, সেই রাস্তা তৈরি হচ্ছিল এবং সেই রাস্তা তৈরি করার সময় যে পাশের যে গাডওয়াল করার জন্য যে তক্তা মারা হয়েছিল, সেই তক্তা সাইফুদ্দিন গাজী বলে এক ব্যক্তির জমির ভেতরে অল্প একটুখানি অংশ ঢুকে যায়। তখনই সাইফুদ্দিন গাজী তার প্রতিবাদ করে এবং সেই প্রতিবাদের পরেই কিন্তু যেসব ঠিকাদার বা যেসব শ্রমিক কাজ করছিল তারা সরিয়ে নেয়। কিন্তু পরবর্তীতে মন্টু শেখ বলে এক প্রতিবেশীর সঙ্গে এই সাইফুদ্দিন গাজীর তর্ক বিতর্ক হয় এবং তারপরেই সাইফুদ্দিন গাজী অন্য এলাকা থেকে তার বেশ কিছু দুষ্কৃতী এসে এই মন্টু শেখ এবং তার পরিবারের ওপরে হামলা চালায় এবং ব্যাপক মারধর করে। মন্টু শেখের পরিবারের 3 জন আহত হয়, তাদেরকে পাখি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এরপরে কিন্তু এলাকার মানুষ খেপে গিয়ে সে যে বহিরাগত দুষ্কৃতীরা ছিল তাদেরকে বাড়ির ভিতরে আটকে রাখে। এবং ধন্যবাদ। আমাদের জমির উপরে রাস্তা হচ্ছিল, ঢালাই রাস্তা, ওদের রেখে 1 ইঞ্চি তক্তা গিয়েছে, তক্তা সব মিটে গেছে, ঝামেলা মিটে যাওয়ার পরে এবার হচ্ছে ওরা লোকজন ভাড়া করে নিয়ে এসে আমাদের 3-4 জনকে মেরেছে, ঘরে ফেলিয়ে আমরা 4-5 জন। আচ্ছা, যারা মেরেছে তাদের চেনা হয়ে গেছে? সাইফুদ্দিন গাজী, কোচি, মারুফ গাজী, শহীদা বিবি। আমরা সব মিটাই গেলে বাড়ি সব বসে রয়েছি, মাছ দিলাম আমি গিয়ে ওরা লাঠি মোটর লাঠি কোদাল কুড়ুল লেগে মাথায় মেরেছে, মাথায় আর বন্ধ হচ্ছে না। আর আমাদের সবাই বিলি পুঁতি দিয়েছে মাথা ধরে। কান লেগেছে? কান লেগেছে? কান স্বামী আর শ্বশুরি। শ্বশুরের নাম কি? শ্বশুরের নাম আর স্বামীর নাম কি? জয়সিং শেখ। ওরা কোন হসপিটাল আছে এখন? বদরতলা গিয়েছে।